জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি দেশ স্বাধীন না করতেন, তাহলে এই সেনাবাহিনী একেবারে সেই মেজর এবং জেনারেল, মেজর থেকে মেজর জেনারেল, জেনারেল পর্যন্ত আজকে তাদের যে পদায়ন, এটা কি কোনোদিন হতো? পাকিস্তান আমলে তো ওই মেজরের উপরে কেউ উঠতে পারেনি। ওই যে অন্যান্য মেজর ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের বদৌলতেই তো প্রমোশন পেয়েছিল। আর এখনো যারা আছে তারা কিন্তু ওই বাবা দেশটা স্বাধীন করেছিল বলেই হয়েছে। তা নইলে পাকিস্তানিদের পদতলেই থাকতে হতো, তাদের কাছ থেকে বুটের লাথি খেতে হতো, আর তাদেরকে স্যালুট দিতে দিতে হাত ক্ষয় হয়ে যেত। আর আমি এসে তো তাদের আরো উন্নতি করে, আরো সুযোগ করে দিয়েছিলাম। সকল নেতা কর্মী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল, সেই জন্য আমি যুক্ত হতে পারিনি। আজকে তোমাদের সঙ্গে কথা বললাম। এবং সবথেকে কষ্টকর যে এই স্বেচ্ছাসেবক লীগের যে প্রায় 12-13 জন নির্যাতন করে হত্যা করেছে, তাদের শিশু সন্তান, তাদের স্ত্রী, মা, বাবা আজকে স্বজনহারা বেদনা নিয়ে কি কষ্ট করে বেঁচে আছে, সেটা আর কেউ না হোক আমি অন্তত তা উপলব্ধি করতে পারি। ঠিক আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের অগণিত নেতা কর্মীকে এই নির্মম ভাবে হত্যা করেছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আমি তাদের প্রতি ঘৃণা জানাই। এবং তাদের এই স্বেচ্ছাচারী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে আজকে কত মায়ের কোল খালি হলো, কত বোন বিধবা হলো, কত সন্তান আজকে পিতাহারা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই চাই, যার জন্য একটা দিন দেয়, এই এদের বিচারটা যেন আমরা করতে পারি। আজকে এত বড় অন্যায় যারা করে যাচ্ছে এবং দিনের পর দিন যারা নির্যাতন চালিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী, পুলিশ, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে হিন্দু সম্প্রদায়। এছাড়া খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকের উপরে নির্যাতন চালিয়েছে। এমনকি মাজার শরীফে পর্যন্ত হামলা করেছে, আঘাত করেছে, মাজার ভেঙেছে, মসজিদ ভেঙেছে। এইভাবে একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী জঙ্গিদের দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস সে ক্ষমতা দখল করেছে। এত ন্যায় নীতি, এত কথা বলে, কিন্তু এই যে জঙ্গিদের সাথে নিয়ে মানুষ হত্যা করে লাশের উপর পাড়া দিয়ে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছে, এতে তাদের কোনো লজ্জা শরম নাই। এখানে তাদের নীতির প্রশ্ন নাই। সন্ত্রাসী কর্মকাণ্ড করলো তারা, তার নির্মম শিকার হয়েছে আওয়ামী লীগ এবং বাংলাদেশের অগণিত মানুষ। ক্ষমতায় বসে যত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীকে। আর যারা এই হত্যাকাণ্ড করেছে, যারা অগ্নি সন্ত্রাস করেছে, মেট্রো রেল, বিটিভি ভবন থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে আগুন লাগিয়ে শেষ করে দিয়েছে, ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে, কোভিড হাসপাতালে আগুন দিয়েছে, হোটেলে আগুন দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা মালিকানা ইন্ডাস্ট্রি, সেগুলি তো আছেই, সরকারি সম্পদ পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়েছে। সব থেকে দুঃখজনক হলো বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। সেই স্মৃতি জাদুঘর, যে 32 নম্বর বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আর বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও সেই ছোট বাড়িতেই তিনি থাকতেন, অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। আর ওই বাড়িতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করলো। একই সাথে হত্যা করলো আমার মা, আমার 3 ভাই, কামাল জামালের নবপরিণীত বধূ, ছোট্ট রাসেল। কেউ রেহাই পেল না, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বঙ্গবন্ধুকে যেভাবে তারা অপমান করেছে, যার বদৌলতে স্বাধীনতা এই বাংলাদেশ পেয়েছে, জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে, তাকে চরমভাবে অপমান করা, অস্বীকার করা। আর যে পাকিস্তানি হানাদার বাহিনী এই বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, নারীদের উপর নির্যাতন করেছে, লুটপাট, অগ্নিসংযোগ করেছে, যাদেরকে আমরা পরাজিত করেছি, এখন সেই পরাজিত শক্তিরাই হয়ে গেছে তাদের বন্ধু। পরাজিত শক্তিদের সাথেই তাদের উঠা বসা। বিজয়ী জাতি হিসেবে এরা নিজেদেরকে ভাবতে পারে না। ওই পরাজিতদের মানে পদলেহন করা, অর্থাৎ পা চেটে চলতে তারা পছন্দ করে। এটা হচ্ছে দুর্ভাগ্য বাংলাদেশের জন্য। এবং ডক্টর ইউনূসের মতো লোক সবচেয়ে বেশি সুবিধাভোগী আমার কাছ থেকে, কারণ গ্রামীণ ফোন, ব্যবসা, গ্রামীণ ব্যাংক সবই তো সে পেয়েছে। অথচ গ্রামীণ ব্যাংকে টাকা মেরেছে, গ্রামীণ ফোনের টাকা মেরেছে। দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক 5টি মামলা, তারা 38টা কোম্পানি করেছে। কারণ আন্তর্জাতিক বিশ্বে যারাই গ্রামীণ ব্যাংকে কিছু অনুদান দিয়েছে, একটা টাকাও সে গ্রামীণ ব্যাংকে রাখেনি, নতুন নতুন কোম্পানি খুলেছে। আর ওই কোম্পানি একটাও কিন্তু সফলতা দেখায়নি। ব্যবসা করেছে, কিন্তু ব্যবসায় লাভজনক দেখায়নি। তার কারণ ট্যাক্স ফাঁকি দেওয়া, এবং সে নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে। ও ট্যাক্স ফাঁকির মামলাও তার বিরুদ্ধে চলছিল। যে মামলা রায় হওয়ার কথা ছিল
6 আগস্ট। তারই কোম্পানির শ্রমিক, তাদের ওয়েলফেয়ার ফান্ডের টাকা সে মেরে দিয়েছিল, তাদেরকে বঞ্চিত করেছে। শ্রমিকরা মামলা দেয়, লেবার কোর্টে মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু শ্রমিকের অর্থ আত্মসাতে লেবার কোর্টের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। কি দুর্ভাগ্য বাংলাদেশের, সে আজকে বাংলাদেশের সরকার গঠন করেছে, তাও কি নির্বাচিত জনপ্রতিনিধি সেই সরকার চক্রান্ত করে উৎখাত করে। আর আওয়ামী লীগকে ব্যান করে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, ছাত্রলীগ ব্যান করে। আবার প্রশ্ন হচ্ছে কে তাকে সেই অধিকার দিয়েছে? তার তো জনগণের ম্যান্ডেট নাই, নির্বাচন করে আসেনি। তার এই পদ, যে পথে বসে আছে, ওটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এবং নিজের অপকর্ম ঢাকার জন্য এখন সংবিধান পরিবর্তন করবে যারা বাংলাদেশের নাগরিক না, তাদেরকে দিয়ে সংস্কার কমিটি করে। এই সংস্কার কমিটি করার জন্য তাদেরকে কে দিয়েছে দায়িত্ব? অবৈধভাবে ক্ষমতা দখলকারীর প্রত্যেকটা নির্দেশনা এবং প্রত্যেকটা কার্যক্রমই অবৈধ, এটা তাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, মামলা নিজেরা খুন করে, মামলা আমাদের বিরুদ্ধে। আজকে তার ওই সমন্বয়কারী আর উপদেষ্টা আর দোসর যারা এবং সমস্ত জঙ্গি যাদেরকে কারাগার থেকে মুক্তি দিয়েছে, এদের উপর ভর করে তো ক্ষমতা এসেছে। আর যারা এই যে অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, এবং এরা তো নিজেরা স্বীকার করেছে। ইউনূসের এই চারা চামুন্ডারাই তো বলেছে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না। অগণিত আওয়ামী লীগ নেতাকর্মী মারা, পুলিশকে মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ঝুলিয়ে রাখা। আর তারপর আজকে যে আমরা একটার পর একটা শহীদের পরিবারের কাছ থেকে যে দুঃখের কাহিনী আর নির্যাতিতদের কাহিনী শুনলাম, আর আমি তো প্রতি শুক্রবারে তাদের সবার সঙ্গে বসছি। মানে এই ধরনের নির্যাতন, অত্যাচার পাকিস্তানি হানাদার বাহিনী করে গেছে। আর পাকিস্তান হানাদার বাহিনীকে হার মানিয়ে দিয়েছে গোপালগঞ্জে। কিভাবে গুলি করে এই গোপালগঞ্জে আমাদের নেতাকর্মী, সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, দোকানদার, তাদেরকে বন্ধ হত্যা করেছে। কারফিউ দিয়ে 144 ধারা জারি করে, ব্ল্যাক আউট করে, প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে নারী, বৃদ্ধ, শিশু কেউ রেহাই পায়নি, প্রত্যেকের উপর নির্যাতন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, সেখানে যে তার বিরুদ্ধে কথা বলবে আর ওই এলাকার মানুষদেরকে ছেড়ে দেবে, এটা হয় না। যারা ওখানে যে বেয়াদবি করে তার তো বোঝা উচিত ছিল। সামরিক বাহিনী পাঠানো হয়, সেনাবাহিনী যে তাদের উদ্ধার করে। এরা রাজনৈতিক নেতা। বাংলাদেশের ইতিহাসে কবে কোন রাজনৈতিক দল এই ধরনের ঘটনার সম্মুখীন হলে সেনাবাহিনী উদ্ধার করেছে? গ্রেনেড হামলা, বোমা হামলা, গুলি আমাদের উপর তো চলেছে, কই আমাদের তো কেউ কখনো উদ্ধার করতে যায়নি। আর তাদের উদ্ধার করতে যে নিরীহ মানুষগুলিকে গুলি করে করে হত্যা করেছে। আমাদের ছেলে লোকদের হাতে কি ছিল? কিছুই ছিল না। পাখির মতো গুলি করে মারে, সেপাইরা গুলি করতে চায় না দেখে যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করে তাদেরকে দিয়ে গুলি করে। আমাদের সেই দীপ্ত তাকে ধরে শুধু গুলি করে মারেনি, মাটিতে ফেলে বুট দিয়ে তার গলার মধ্যে পাড়া দেওয়া, তাকে বুকের উপরে পাড়া দেওয়া, সে বুট দিয়ে গলা পিষে তাকে হত্যা করেছে। কি দুর্ভাগ্য আমাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি দেশ স্বাধীন না করতেন, তাহলে এই সেনাবাহিনী একেবারে সেই মেজর এবং জেনারেল, মেজর থেকে মেজর জেনারেল, জেনারেল পর্যন্ত আজকে তাদের যে পদায়ন, এটা কি কোনোদিন হতো? পাকিস্তান আমলে তো ওই মেজরের উপরে কেউ উঠতে পারেনি। ওই যে অন্যান্য মেজর ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের বদৌলতেই তো প্রমোশন পেয়েছিল। আর এখনো যারা আছে তারা কিন্তু ওই বাবা দেশটা স্বাধীন করেছিল বলেই হয়েছে। তা নইলে পাকিস্তানিদের পদতলেই থাকতে হতো, তাদের কাছ থেকে বুটের লাথি খেতে হতো, আর তাদেরকে স্যালুট দিতে দিতে হাত ক্ষয় হয়ে যেত। আর আমি এসে তো তাদের আরো উন্নতি করে আরো সুযোগ করে দিয়েছিলাম। সৈনিকদের জন্য টিফিন ভাতা, অফিসারদের জন্য গাড়ি বাড়ি কেনার ব্যবস্থা, থাকার জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া, সৈনিকদের জন্য ব্যারাক নির্মাণ করে দেওয়া উন্নত মানের। কি না করেছে আমি! ট্রেনিং এর ব্যবস্থা, শান্তিরক্ষী বাহিনীতে যায় তার জন্য ট্রেনিং সেন্টার করে দিয়েছি, সব ধরনের ট্রেনিং যাতে হয় তার ব্যবস্থা করেছি, আধুনিক সরঞ্জাম আদি কিনে দিয়েছি। আর সেই কিছুতে নিয়ে যে আবার এই দুষ্কৃতিকারীদেরকে তারা রক্ষা করতে যে নিরীহ মানুষকে হত্যা করে, এই হত্যাকাণ্ড যারা করেছে তাদের শাস্তি দিতে হবে। 15ই জুলাই 2024 থেকে যারা হত্যা, খুন, অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা, 460 থানা পুড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধু ভবন পোড়ানো, সংসদ ভবন, গণভবন, ওটাও তো সরকারি, ওটা তো আমার ব্যক্তিগত না। সুধা সদন এবং অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়েছে এবং এইভাবে আমাদের নেতা কর্মীদের যারা হত্যা করেছে তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি।
আর মামলা দিয়েছে সব আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে। অথচ যারা স্বীকার করেছে নিজের মুখে যে অগ্নিসন্ত্রাস করেছে যারা, তারাও বলেছে কে কি পুড়িয়েছে, কিন্তু মামলা দেওয়ার সময় সব মামলা আমাদের বিরুদ্ধে। শুধু তাই না, এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। মাইলস্টোন স্কুল, সেখানে যে ঘটনা ঘটলো, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আগুন লেগেছে, শিশুরা পুড়ে গেছে, মারা গেছে, আহত হয়েছে, তাদের স্বজনরা এবং ওই স্কুলের যারা সিনিয়র ছাত্র ছিল তারা যখন ছাত্রছাত্রীরা ছুটে গেছে তাদেরকে উদ্ধার করতে, গার্জিয়ানরা ছুটে এসেছে, তাদের গায়ে হাত তুলেছে সেনাবাহিনী আর এই সমন্বয়করা, তাদেরকে হাত তুলেছে, তাদেরকে যেতেই পর্যন্ত দেয়নি। এমনকি স্কুলের তারা যে অ্যাটেন্ডেন্স খাতা, সেই খাতাটা পর্যন্ত সরিয়ে ফেলেছে, বস্তা ভরে ভরে সেই লাশগুলি সরিয়ে ফেলেছে। আর দেখা যাচ্ছে কি 20 জন মারা গেল, কালকে 30 জন মারা গেল, 31 জন মারা গেল। একটা ক্লাসে কত ছাত্রছাত্রী থাকে? এইভাবে সব লুকালে কি হবে? যে বাবা মায়ের সন্তান গেছে সে বাবা মা বোঝে, তাও তো কিছু চাইনি, লাশগুলি চেয়েছিল। হ্যাঁ, পোড়া লাশ হলো, পোড়া লাশ, তাও তো তার সন্তানের। আর এই লাশ তো শনাক্ত করা যায়, ডিএনএ টেস্ট করে এটা করা যেতে পারে। আর আমাদের খুব ভালো উন্নত মানের ডিএনএ ল্যাবরেটরি আমি করে দিয়েছি। এরকম বহু দুর্ঘটনায় আমরা ডিএনএ টেস্ট করে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছি। কিন্তু আমার প্রশ্ন ডক্টর ইউনূসের কাছে, সেই লাশ লুকাতে গেল কেন? তার ইমেজ রক্ষার জন্য? আর এখানে যখন ছেলেরা পুড়ে মরে, উনি তাদের সহযোগিতা না করে উনি আবার ফেসবুকে টাকা চান, আন্তর্জাতিক বিশ্বের কাছে টাকা চায় তাদের সাহায্যের জন্য। এর আগে বন্যা হলো, সেই টাকা তুলে সেটা মেরে দিল তার ওই সমন্বয়করা, ছাত্ররা। ওই এখন আবার এনসিপি পার্টি বলেছে, সেই পার্টির নেতারা একটা দুর্যোগ আসে পয়সা তুলে, এমনকি বললো 1400 জন মারা গেছে বলে জাতিসংঘের কাছে জানালো, কিন্তু সহযোগিতা দেওয়ার বেলায় 600। বাকি নামের নাম প্রকাশ করলো 800 জনের। বাকি নাম কোথায় গেল? কাদের নাম? জাতিসংঘই বা কেন সেই নাম প্রকাশ করে না? আমি তো জাতিসংঘের কাছে দাবি করেছি যে আপনারা আপনাদের রিপোর্টে লিখেছেন, এটা তাদেরকে অবশ্যই নাম প্রকাশ করতে হবে, নইলে তারাও দায়ী থাকবে। মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থাই দায়ী থাকবে। কারণ যারা এতজন মারা গেছে, আমার আওয়ামী লীগেরই তো প্রায় 2-3 হাজার নেতা কর্মীকে হত্যা করেছে এবং আহত যে প্রায় 10,000 উপরে, 4-5 লাখ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, পুলিশ প্রায় 3,000 পুলিশ, সব লাশ গুম। এরা যারা স্কুলের ছোট শিশুদের লাশ গুম করতে পারে, তার কত জঘন্য মনোবৃত্তির আর কত কিছু করতে পারে সেটা সবটা বুঝেন না, সেটা সবার বোঝা উচিত। আজকে যারা, আমি স্বেচ্ছাসেবক লীগের একটা কথা বলবো, এই শিক্ষার্থীদের মধ্যে অনেকে এবং গার্জিয়ান যারা এক সময় এই ইউনূসের গাল ভরা কথা আর তার ওই যে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত যে আন্দোলন, সেই আন্দোলনে অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্ত হয়ে যারা এই আন্দোলনে যোগ দিয়েছিল, আজকে অনেকে তাদের ভুল বুঝতে পেরেছে। আমি অনেকের সাথে ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রীর সাথে কথা বলেছি, তাদের কান্না, আফসোস, এবং আমার কাছে বারবার তারা ক্ষমা চেয়েছে। অবশ্যই এরা ছোট শিশু আমার কাছে, আমি তাদের ক্ষমা করে দিই। সাধারণ ছাত্রছাত্রী এদেরকে বিভ্রান্ত করেছে। কাজে আমি তোমাদেরও বলবো যে এই ধরনের যারা আছে তাদেরকে কাছে টেনে নাও, কারণ তারা মানসিক ভাবে খুব কষ্টে আছে। তারা যে ভুল করেছে সেটা বুঝতে পেরেছে। তাদের যে অনুশোচনা, আমি মনে করি এই অনুশোচনার অঙ্গারে পুরেই তারা কাটিয়ে শোনা হবে। কাজে তাদেরকে তোমাদের যোগাযোগ করতে হবে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই বাংলাদেশ আমাদের দেশ, জঙ্গিদের কোনো স্থান নাই, সন্ত্রাসীদের কোনো স্থান নাই, আর ওই জঙ্গি নেতা ইউনূস, তারও স্থান নাই। অবৈধভাবে যেভাবে ক্ষমতা দখল করেছে তাকে সেইভাবে বিদায় দিতে হবে। তার জন্য জনগণের কাছে যেতে হবে। এবং এই যে তোমাদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং একের পর এক এই যে যাদের হত্যা করেছে, এই সমস্ত কাহিনী তুলে ধরতে হবে দেশের মানুষের কাছে আন্তর্জাতিকভাবে। আর আজকে সাধারণ মানুষের আয় রোজগার নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবার জীবনে নাভিশ্বাস উঠেছে, কর্মসংস্থান হারিয়ে গেছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, এখন অন্ধকার, সেচ দিতে পারে না, সব জায়গায় দখল আর চাঁদাবাজি, প্রত্যেক জায়গায় চাঁদাবাজি, উঠতে বসতে চাঁদা, উঠতে বসতে দুর্নীতি, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে ইউনূস। কাজী এমনকি শেয়ার মার্কেটের টাকাও তো পাচার। আমি এটুকুই বলবো যে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেভাবে পারবে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে। এবং বাংলাদেশের জনগণকে বলবো, এতদিনে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন যিনি একটা ভালো মুখ দেখিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে সরকারি টাকায় করা। আমি নিজেই তো প্রধানমন্ত্রী থাকাকালীন সময় 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়েছিলাম। আজকে সেই ব্যাংকের মালিকানা ক্ষমতা এসে আগে হাতিয়ে নিয়েছে। ক্ষমতা আসতে না আসতেই ম্যান পাওয়ারের ব্যবসা,
সেই ডিজিটাল ওয়ালেট, ওই নগদ বিকাশ, সে ওই রকম টাকা লেনদেনের ব্যবসা, বিশ্ববিদ্যালয়ের ব্যবসা, কত ব্যবসা হাতিয়ে নিয়েছে। 4,800 কাঠা জমি পূর্বাচলে কি সেখানে রিসোর্ট তৈরি করেছে, বিনোদন কেন্দ্র, কক্সেস বাজারে তার বিনোদন কেন্দ্র। আর তার ব্যাংকে তো হাজার হাজার কোটি টাকা, তারপরে একটা ট্যাক্সও দেয় না। যার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা, লেবার করে সাজাপ্রাপ্ত আসামি, সে আবার আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়ায়। আর দুর্নীতি দমন কমিশনে যাকে বসিয়েছে, ওই যে মমিন সাহেব, সে তো বিমানের কাজ করত এবং তার দুর্নীতির কারণে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর আজকে সে হচ্ছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। আর আইসিটি, যেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আদালত, 1973 সালে পার্লামেন্টে এই আইন পাশ হয়েছে। আজকে সেই কোর্টে আমাদের বিচার হবে। কেন? আমরা কি অপরাধ করেছি? আর সেই কোর্টের চেয়ারম্যান কারা? চেয়ারম্যান, চিফ প্রসিকিউটর, সবই যখন যুদ্ধ অপরাধীদের বিচার করা হয় তাদের ডিফেন্সে ছিল। ওই যুদ্ধ অপরাধীদের যারা বিচার করেছে আমরা, গণহত্যা, নারী ধর্ষণ, খুন, বুদ্ধিজীবী হত্যা, সন্ত্রাস, হাজার হাজার মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মানুষকে তারা হত্যা করেছিল, তাদেরই তো বিচার হয়েছে। আর এরা তাদের পক্ষে যখন তখন আইনজীবী প্যানেলে ছিল, আজকে তারা হয়ে গেছে চেয়ারম্যান। তাদের কাছ থেকে ন্যায় বিচার কিভাবে পাবে? আর তারপর সেই আইন তারা পরিবর্তন করেছে। এই আইন পরিবর্তন সংশোধন করবার কোনো অধিকার তাদের নাই, কারণ ইউনূস জনগণের ভোটে নির্বাচিত না। যে আইন পার্লামেন্টে পাশ হয়েছে সে আইন পার্লামেন্টেই সংশোধন করতে হবে। যতক্ষণ পার্লামেন্ট সংশোধন না করবে ততক্ষণ এর বৈধতা নাই। একটা অবৈধ আদালত বসিয়ে তারপরে মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের হয়রানি, হাতে হ্যান্ডকাপ পরিয়ে মুক্তিযোদ্ধা, বয়স্ক নেতা কর্মী তাদেরকে আনা নেওয়া করে। কত বড় অডাসিটি! পাকিস্তান আমলেও তো করেনি। আর ইউনূস ক্ষমতায় এসে ওই হ্যান্ডকাপ পরায়। আমিও বসে আছি, কবে ইউনূসের হাতে হ্যান্ডকাপ পরাতে পারবো আর ঠিক একইভাবে তার জেলে ঢুকাতে পারবো। আর তার ওই উপদেষ্টারা আর তার ওই চেলা চামুন্ডা সব কটা। এবং আমি বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহ যখন আমাকে বাঁচিয়ে রেখেছে একবার, নিশ্চয়ই আল্লাহ আমাকে সেই সুযোগটা দেবে। আমি শুধু সেইটুকুই চাই যে এই অন্যায়ের প্রতিকার করে যাব। যাদের হাতে অগণিত মানুষের রক্ত, মুক্তিযোদ্ধাদের অপমান করা, আর যুদ্ধাপরাধী, খুনি, তাদের গলায় মালা পরানো, ঠিক একইভাবে যেন আমরা, আল্লাহ যেন সেই শক্তি দেয় যে একইভাবে যেন তাদের শাস্তি দিতে পারি, এবং এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। কাজে সকলে জনগণের পাশে দাঁড়াও, জনগণের কাছে যাও, তাদের দুঃখের সাথী হও। এবং আমাদের নেতা কর্মীরা করেছে, সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। কত ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়েছে, কত মানুষকে নিঃস্ব করে দিয়েছে, দিনের পর দিন কারাগারে অকাতরে নির্যাতন চালাচ্ছে। এখন আবার আমি শুনি আমাদের সব নেতাদেরকে নাকি একটা বিশেষ ইতিমধ্যে প্রায় 27 জন কারাগারে হত্যা করেছে আমাদের নেতা কর্মীকে। এই সবাইকে আবার যে এক জায়গায় নিয়ে আসছে, তাই এদেরও বোধহয় কারাগারে হত্যা করবে সেই উদ্দেশ্য নিয়েই ইউনূস নিয়ে এসেছে। কাজী ইউনূসের হাতে রক্তের দাগ, এর হাতে বাংলাদেশের নিরাপদ না, কোনো মানুষ নিরাপদ না। এটা আজকে প্রমাণিত সত্য। ধোঁকাবাজি, মিথ্যাবাদী বলে সারা বিশ্বকে বোকা বানিয়ে আজকে ক্ষমতায় বসে একের পর এক অপকর্ম করে যাচ্ছে। যারা শিশুদের লাশ গুম করতে পারে, মায়ের বুকে কষ্ট দিতে পারে, ভাইয়ের বুকে, বোনের বুকে কষ্ট দিতে পারে, মা বাবার অনুভূতি যার ভিতরে নাই, সে বাংলাদেশ কি চালাবে? কাজে এই দুঃশাসন থেকে দেশকে ইনশাল্লাহ আমরা মুক্ত করবো। সেই প্রতিজ্ঞা আজকে তোমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেটাই তোমরা নাও। আর বাংলাদেশের জনগণের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করে, শিক্ষার পরিবেশ তৈরি করে মানুষের জীবন মান আবার আমরা উন্নত করব ইনশাল্লাহ। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি। এই উন্নয়নশীল দেশকেই আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব 2041 সালের মধ্যে। নতুন করে আবারও মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে এবার ভার্চুয়ালি। কিন্তু বিষয়টা এমন নয় যে এটা কোনো সাধারণ ভাষণ। এই বক্তৃতা সরাসরি আক্রমণের শিকার হয়েছেন ড. মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনীও। প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী কি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে এবার রাষ্ট্রের ভেতরের রাষ্ট্রকে নিয়েও মুখ খুললেন? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব শেখ হাসিনার এই বক্তব্যের ভেতরের বার্তা। প্রধানমন্ত্রী আবারও ড. ইউনূসকে আক্রমণ করলেন। প্রশ্ন হল, কেন বারবার ইউনূস? তিনি তো কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না। যিনি বাংলাদেশের প্রথম নোবেলজয়ী, তাকে নিয়ে শেখ হাসিনার এত ক্ষোভ কেন? কারণ কি তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভিন্ন চিত্র তুলে ধরেছেন, নাকি তার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক আওয়ামী লীগ সরকারকে অস্বস্তিতে ফেলছে? সরকারের দাবি ড. ইউনূস কাজের চেয়ে কূটনীতিতে বেশি ব্যস্ত। কিন্তু এটাও তো একটা সত্য,
শেখ হাসিনার সরকারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক সমর্থন, এবং সেখানেই ডক্টর ইউনূস প্রভাবশালী। এই বক্তৃতায় প্রধানমন্ত্রী সেনাবাহিনী সম্পর্কেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। যদিও সরাসরি কিছু বলেননি, কিন্তু তার কথায় বোঝা গেছে সরকারের উপর চাপ সৃষ্টিতে সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান যেন তার কাছে স্বস্তিদায়ক নয়। এই বক্তব্য কি তাহলে সেনাবাহিনীর প্রতি চাপ সৃষ্টির একটি কৌশল, নাকি এটা ছিল ভবিষ্যৎ কোনো পদক্ষেপের ভূমিকা তৈরি? বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর নাম আসলেই মানুষ সতর্ক হয়। এই মুহূর্তে তাদের নিয়ে এমন বক্তব্য কি রাজনৈতিকভাবে বিপজ্জনক নয়? বক্তব্যের এক অংশে শেখ হাসিনা বললেন, আমি জানি কে কাকে সাহায্য করছে, কে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ কথার অর্থ কি? কিসের ভিত্তিতে তিনি জানেন? রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য, নাকি এটাই সেই ভয়াবহ মনিটরিং মেশিন যার ভয় দেখিয়ে রাষ্ট্র চালানো হয়? এখানে গণতন্ত্রের জায়গায় প্রতিশোধের গন্ধ পাওয়া যায়। প্রশ্ন হল, শেখ হাসিনা কি এখনও একজন রাজনীতিবিদ, নাকি একজন আত্মরক্ষামূলক শাসক হয়ে উঠেছেন? যখন একজন প্রধানমন্ত্রী নিজ দেশের সেনাবাহিনী এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিকে একই বক্তব্যে আক্রমণ করেন, তখন সেটাকে আর রাজনৈতিক বক্তব্য বলা যায় না, সেটা একটা রাষ্ট্রীয় বার্তা হয়ে যায়। এটি কি হুঁশিয়ারি, নাকি দুর্বলতার বহিঃপ্রকাশ? আপনারা কি মনে করেন, শেখ হাসিনার এই বক্তব্যে আসল বার্তা কী ছিল? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।